সো গাইস, গুড মর্নিং। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এখনই এতটা পরিমাণ কেঁদে ফেলেছি। কারণ কিছু কিছু মায়েদের মনে প্রচুর কষ্ট থাকে, যেটা মনে হয়। বাট আমি ভীষণ কষ্ট পাচ্ছি আমার মেয়ের জন্য। কেন, আমার মেয়ে এক তো খুব ছোট। ওই যখন ক্লাস 3-তে পড়তো তখন ওর বাবা ছেড়ে চলে গেছে। আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি গাইস। গাইস, এত কষ্ট করেছি যে ঘরের মধ্যে ওকে আমি তালা লাগিয়ে কাজে চলে যেতাম সারাদিন করে। এমনকি ওর জন্য একটা রিক্সাওয়ালা ঠিক করে রাখতাম। প্লাস আমার নিজের বৌদিকে চাবি দেওয়া থাকতো। বৌদি ওকে রেডি করে ওই রিক্সার মধ্যে স্কুলে নিয়ে যেত। আমার দাদার ছেলে আর আমার মেয়ে একই ক্লাসে পড়তো। আমি মাসে টাকাও দিতাম বৌদিকে। আমার মেয়েকে রেডি করার জন্য টাকা দিতাম, প্লাস রিক্সাওয়ালার জন্য টাকা দিতাম। কেন কি, মেয়েকে তো মানুষ করতে হবে না, আমি তো লোকের বাড়িতে কাজ করি। তো আমি রান্নার কাজ করি। তো বৌদি নিয়ে আসা নিয়ে যাওয়া করতো। আমি অনেকবার অনেক কথা শুনেছি, আমাকে রাস্তাঘাটে আমার অনেক ফ্রেন্ডরা দেখতো যে তোর মেয়েকে ভীষণ রাস্তাঘাটে চেঁচাতো, তোর মেয়েকে মারতে পারতো না, বাস অনেক বকতো। প্লাস অনেক দিন আমার মেয়ে স্কুল মিস করেছে, কোনো সময় ঘুমিয়ে পড়েছে, কোনো সময় রিক্সাওয়ালা আসেনি, যেমন হয়। বাট গাইস, আমি যদি কাজ না করি তাহলে এই মেয়েকে মানুষ করতে পারবো না। তো এইভাবে করে গাইস, 1 দিন 2 দিন 3 দিন, ক্লাস 3 ক্লাস 4 চললো। 5-এ যখন ওঠে তখন ফার্স্ট লকডাউন পড়ে গেল। লকডাউনে আমার খাবার টাকা ছিল না। তারপরে কিছু কিছু কাজের বাড়িতে আমাকে সাহায্য করছে, এইভাবে করতে করতে চলছে। 5-এ 5টা ক্লিয়ার করে যখন 6-এ উঠবে সেই সময় ওর পিরিয়ড শুরু হলো। পিরিয়ড শুরু হওয়ার 6 মাস পরে ও পিরিয়ড বন্ধ হয়ে গেল। তো আমি ভাবলাম কি এরকম হতে পারে। তারপরে পিরিয়ড হলো আবার 1 মাসের জন্য হলো। তারপরে 6-এ উঠলো। 6-এ ওঠার পরে গাড়িতে করে স্কুল যাওয়া আসা করে। আমি বড় কার্পুল ঠিক করে দিয়েছিলাম, তখন অন্য স্কুলে দিয়েছি, সরকারি স্কুলে। তো বন্ধুদের পাল্লায় পড়লে যেমন হয় গাইস, কার্পুলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো কোনোভাবে, যেমন হয় আর কি। কোনো ছেলে ওকে টোন কেটেছে এইরকম, তো সেটা আমি শুনে নিতে পারিনি। তো আমি যখন সারাদিন পরে কাজ করে আসতাম, আমি ভোর 5:30 6টায় বেরিয়ে যেতাম, রাতে 10টায় ঢুকতাম। তো কেউ আমার কাছে কমপ্লেন করেছে তোমার মেয়েকে এরকম কেউ চিঠি দিয়েছে। তখন আমি মেয়েকে খুব শাসন করেছি, যেমন আমার শাসন করার অধিকার থাকে। তারপর আমি আর নিতে পারিনি, তো কোনোরকম 6টা কেটেছে। প্রচণ্ড বাজে রেজাল্ট এসেছে, যে রেজাল্ট আমি দেখে নিতে পারিনি। কেন কি, আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে মানুষ করছি। তো তখনই হোস্টেলে সিদ্ধান্ত নেই, তারপরে হোস্টেলে দিয়ে দিলাম। হোস্টেলে দেওয়ার 2 মাস পরে ও আবার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম কি আবার হয়তো হয়ে যাবে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, আমার মেয়ের আর পিরিয়ড হয়নি। তো তারপর আমি ডাক্তার দেখেছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো ওর থাইরয়েড হয়েছে, বলেই সব টেস্ট ফেস্ট করানো হলো। তো থাইরয়েডে সব ওষুধ চললো। এইভাবে করতে করতে 1.5 বছর কেটে গেল। ঠিক 1.5 থেকে 2 বছর কাটলো। এখন গত 1 মাস আগে ওর কানের বাম কানের নিচে একটা ছোট্ট কিছু একটা হয়েছিল। ও আমাকে বলেছিল গরমের ছুটিতে এসে যে মা আমার কানের নিচে কিছু হয়েছে। তো আমি না অতটা গ্রাহ্য করিনি, আমি ভাবলাম যে ঠান্ডা ফান্ডা লেগেছে, কেন থাইরয়েডের ধাত আছে, তো হতে পারে ওরকম কিছু হয়েছে। বিকজ আবার হোস্টেলে চলে যায়। তো হোস্টেলে যে ওদের আয়া মাসিরা ম্যামরা থাকে, তাদের মধ্যে একজন বলেছে যে পায়েল, তুমি তোমার মাকে বলো তোমার কানের নিচে কিছু একটা হয়েছে। তো কন্যাশ্রী অ্যাকাউন্ট খোলার জন্য মেয়েকে আনতে গেছিলাম, তখন নিয়ে এসে যখন ডাক্তার দেখাই তখন ডাক্তার বলছে এটা সিস্ট হয়েছে। মানে গাইস, আমার যে কী দিন খারাপ যাচ্ছে। আমার নিজের খুব শরীর খারাপ, ভাড়া বাড়িতে থাকি, আমার কাজও নেই, আমার শরীর খারাপে সব কাজ ছেড়ে গেছে। তারপরে মেয়েকে ডাক্তার দেখাই, যাকে আমি সবসময় দেখাই, সে পরিষ্কার বললো সিস্ট হয়েছে। টেস্ট ফেস্ট করানো হলো, ডাক্তার ওষুধ দিয়েছে, 2 সপ্তাহের ওষুধ দিয়েছে। 16 তারিখে আবার রিটার্ন নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার টেস্ট করাতে হবে। যদি কমে গেল তো ভালো, নাহলে ডাক্তার কাছে অন্য কিছু ব্যবস্থা নেবে। তো
তো আমার দিনটা এতটাই খারাপ যাচ্ছে, ঈশ্বর আর কত কষ্ট দেবে? তোমার যত রোগ আছে তুমি আমাকে দিয়ে দাও, বাট আমি দেখতে পাচ্ছি না আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে আমাকে বলছে, মা আমি আর পারছি না। আমার তো ভিতর থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আর কত কষ্ট ঈশ্বর, যাকে ভালোবেসে কাছে রাখতে চাইলাম সে আমাকে ঠকিয়ে চলে গেল। আরও দুজনকে আমার পছন্দ হয়েছিল কোনোদিন কাউকে, বাট গাইস তারাও সেম ঠকিয়ে চলে গেছে। বাট কেন? মা তুমি কেমন আছো? মা আমি তোমাকে খুব মিস করছি, আমি প্রচুর মিস করছি মা। এই ভিডিওটা প্রায় 2 মাস আগে বাপের বাড়িতে গেছিলাম। বাপের বাড়িতে গিয়ে পিসির বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল। বাপের বাড়ির পাশেই আমার ছোটো পিসির বাড়ি। ছোটো পিসি খুবই অসুস্থ ছিল। আমি পিসিকে বললাম, পিসি আমি রান্না করবো, তোকে রান্না করতে হবে না। বলছে না তুই আমাকে কেটে কুটে সব রেডি করে দে, আমি রান্না করবো। তো পিসি বসে বসে রান্না করছে। প্রচণ্ডভাবে এনজয় করেছি। কেন অনেক দিনের পর পর বাপের বাড়িতে যাই, কেন যাওয়া হয়ে ওঠেনি, কেন কি কাজের চাপে। মানে গত 15-20 বছরভাবে এইভাবেই কেটেছে। লোকের বাড়ি কাজের জন্য সব জায়গায় যাওয়া বন্ধ করে দিতে হতো। কেন কি কাজের বাড়িতে বলতো আগে কাজ করো তারপরে সব জায়গায় ঘুরতে যাবে, কাজ না করলে খাবে কি। যখনই কোনো বাড়িতে ছুটি চাইতাম বলতে কি একেবারে ছুটি করে নিয়ে চলে যাও, ছুটি করে চলে যাও, আর জীবনে আসতে হবে না, এরকম ব্যবহার করতো। অনেক কষ্টে, অনেক লাঞ্ছনা করে, অনেক কষ্ট করে জীবনে আমি বড় হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন থেকে আমি লোকের বাড়িতে কাজ করা স্টার্ট করেছি। প্রচণ্ডভাবে লড়াই করছি। আমি জানি না গাইস আর কত লড়াই করব, আর জীবনে কি কি আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর যত কষ্ট হোক আমি লড়বো। আমি আমার মেয়ের জন্য লড়বো, কেন আমি মা। সবথেকে মেন আমার পরিচয়, আমি মা। আমার সন্তানকে আমি কোনোভাবে 1 সেকেন্ড আমি একা ছাড়তে পারি না। আমি আমার মেয়েকে একটা কথাই বলি, যত ঝড় ঝাপটা আসুক আমি তোমার সঙ্গে সারা জীবন আছি, তুমি এগিয়ে চলো। কোনো দিন যদি এমনও কষ্ট হয় না গাইস, আমি ভিক্ষা করব আমার মেয়ের জন্য, আমার সন্তানকে বড় করার জন্য। বাট আমি আমার সন্তানকে ছাড়া কোনো কিছু চোখে দেখতে পাই না। তো দেখুন এইটা আমার ছোট পিসি। এর বাড়িতে বাড়ির সামনে এদের পাড়াতে একটা পুজো হয়, খুব নাম করা পুজো, সুন্দরবন মৈপিট এলাকা। এই পুজোটা হচ্ছে বনবিবি পুজো। বৈশাখ মাসে বাংলার শেষ মঙ্গলবার হয়। এই পুজোটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। মানে কি বলবো, প্রচুর দূর দূর থেকে লোক আসে। মানে এমনকি যখনই অ্যানাউন্সমেন্ট করে যে কে কত টাকা দান করেছে তখনই বলে চেন্নাই, কেউ দিল্লি, কেউ হলদিয়া। মানে এটা খুব নামকরা পুজো। এখানে গেলে আপনারা বাঘ দেখার 100% চান্স থাকে। তো আপনারা যদি মনে করেন যে আমরা কি করে যাব, তো সবথেকে মেন আমি আপনাদেরকে বলবো একটা কথা, শিয়ালদা অবধি চলে আসবেন। শিয়ালদা অবধি এসে আপনারা নামখানা ট্রেন ধরবে। নামখানা ট্রেন ধরে জয়নগরে নামবে। শিয়ালদা অবধি চলে আসবে। শিয়ালদা থেকে এসে নামখানা ট্রেন ধরবে। নামখানা ট্রেন ধরে জয়নগরে নামবেন। জয়নগরে নেমে বলবে আমরা মইপিট 5 মাথা মোড় বাসে যাব। মইপিট 5 মাথা মোড় এক বাসে আপনাদেরকে ওখানে নামিয়ে দেবেন। তখনই আপনারা বলবেন যে এখানে যে বনবিবি পুজো হচ্ছে আমরা সেখানে যাব। বললে আপনাদেরকে যে কোনো অটো, টোটো, সবই, টোটো তো পাওয়া যায়, সব এখন সব সিস্টেম করে দিয়েছি। আর আপনারা দেখবে সেই পুজোর দুদিন আগের থেকে প্রচণ্ডভাবে লোকে প্রচুর চলাচল করে, প্লাস পুলিশ ফোর্স নিয়ে থাকে ওখানে। এখন বাড়িও অনেক হয়ে গেছে ভাড়া দেওয়ার জন্য, রুম ভাড়া পাওয়া যায় আর সব রকম ব্যবস্থা থাকে। যারা যারা এই পুজোটা দেখতে ইচ্ছুক, যারা যারা এই সুন্দরবনে জঙ্গল গ্রাম অঞ্চলে মেলা, এই মেলাটা, এই পুজোটা ভীষণ নাম করা গাইস, ভীষণ ভীষণ এতটাই নাম করা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় শুধু পুলিশের ফোর্স থাকে, আপনাদেরকে আমি কি বলবো, মানে হাজার 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 শুধু পুলিশের ফোর্স থাকে। জঙ্গলে পুজোটা হয়, নদীর এপারে মেলা হয়, নদীর ওপারে জঙ্গলে পুজো হয়।
পুলিশের ফোর্স থাকে, আপনাদেরকে বেশি ভিতরে ঢুকতে দেবে না, কেন কি বাঘ পেরিয়ে আসে, তো সেই কারণে বেশি ভিতরে ঢুকতে দেবেন না। কিন্তু আপনারা দেখলে আপনারা ভীষণ এনজয় পাবে, ভীষণ সব থেকে মানে আপনারা ভাববেন যে আমরা কোথায় গেছি, কী জিনিস দেখতে পেয়েছি। এত সুন্দর একটা এলাকা, এত সুন্দর একটা পুজো হয়, যে পুজোতে দূর দূর থেকে লোক আসে, কোটি কোটি লোক। মানে আপনাকে আমি কি মানে আপনাদেরকে কি বলবো গাইস, ফেল হয়ে যায় মানুষ, এত দূর দূরান্ত থেকে লোক আসে। মানে পুজোর দিনকার তো মানুষে গলতে পারে না, লঞ্চ ভরে ভরে যায়, ছোটো ছোটো নৌকো ভরে যায়, খুব অ্যাক্সিডেন্ট হয় সেদিনকার। আপনারা সাবধানে চলাফেরা করবেন, সেদিনকার খুব নাম হয় পুজোটা। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, যেভাবে করে আমি আপনাদেরকে বললাম, শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে নামখানা ট্রেন ধরবেন, নামখানা ট্রেনে উঠবেন, জয়নগরে স্টেশনে নামবেন, জয়নগরের স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, উল্টে ঘুরে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। ওখানে এসে বলবে আমরা মইপিঠ পাঁচমাথা মোড়ে যাব জঙ্গল পুজোর জন্য। আপনাদেরকে বলতে লাগবে না, আপনারা ওখানে আসবেন, ওখানে আপনাদের জন্য লোক হাঁকা মানে অ্যানাউন্স করবে মইপিঠ মইপিঠ জঙ্গল পুজো, আপনাদেরকে দেখলেই চিনতে পারবে, মানে এমনই একটা সিচুয়েশান হয়ে থাকে। তখনই আপনারা ওই বাসে করে উঠে পড়বেন। ওই বাস প্রায় 3 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো নেমে বলবে আমরা মইপিঠ পাঁচমাথা মোড়, যখনই নামবেন তখনই বলবে যে আমরা বনবিবি পুজো দেখতে যাব। আপনাদেরকে টোটো পুরো লাইন দেওয়া থাকবে, অটো লাইন দেওয়া থাকবে, আপনাদেরকে রিক্সা এখনও চালু হয়নি, টোটো অটো আপনাদেরকে নিয়ে যাবেন। ওখানে আপনারা বলবেন আমরা এরকম দূর থেকে আসি, কীভাবে রুম ভাড়া পাওয়া যায়, সব রকম ব্যবস্থা আছে গাইস। এত সুন্দর মেলা আমি বলে বোঝাতে পারবো না। আমাদের জন্ম যেহেতু ওখানে, তো জন্ম ওখানে থেকেও আমরা যেতে পারি না, কেন আমাদের সময় থাকে না, কেন কাজ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। কিন্তু এখন সেটা আর করি না, কেন কি এখন যেহেতু সবারই বয়স হচ্ছে, সবাই আশা করে কোথায় আমাদের বাড়ি মেয়ে জামাই আসবে, কোথায় এতগুলো, আমার তো আর হাজব্যান্ড নেই। তো যাই হোক, পিসিরাও খুব কষ্ট মানে এ করে থাকে। আর সব থেকে মানে আমার 3টে পিসি, এই পিসি যেহেতু বাপের বাড়ির পাশে বলে, আর এই পিসির বাড়ির পাশে ওই পুজোটা হয় বলে, তাই আমরা সবাই যাওয়া আসা করি। বাকি 2টো পিসির বাড়িতে যাওয়া হয় না, বুঝতেই পারছেন অনেক দূরে দূরে ব্যাপার। তো এই হচ্ছে বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম থাকে। সবাই এসেছি, দেখুন আমার পিসির পাশে আমার বৌদি বসে আছে, বৌদি বসে আছে। তো এই পুজোতে সবার সঙ্গে সবার দেখা হয়, কিছু কিছু বোনেদের সাথে, কিছু কিছু দাদাদের সাথে যারা বাইরে কাজে থাকে। ভীষণ এনজয় করা হয়, খুব খাওয়া দাওয়া হয়, ভীষণ মজা হয়। আমার পিসি দেখেছেন গল্প করছে আর রান্না করছেন, খুব মজা হয়। আর তখন যত গ্রামের মাছ, পুকুরের মুরগি বাড়ি সব কিছু খাওয়া হয়, তখন অনেকটা এনজয় করা হয়। মানে কি বলবো, এত এনজয় করি, এত মজা পাই, আর এত মানে আদর যত্ন করে আমাদেরকে, যে 1 বছরের পর বছর যে কষ্ট থাকে না সেটা ভুলে যাওয়া হয়। কারণ বাপের বাড়ি মানে বুঝতেই পারছেন কত মেয়েরা শখ করে বাপের বাড়িতে যায়। আমাদের তো কপালে সেটা জোটে না, কেন আমি থাকি কলকাতায়, বাপের বাড়ি সুন্দরবন, অনেকটা লং রাস্তা। মেয়ে বড় হচ্ছে, মেয়ের পড়াশোনা, আমি এমন কিছু করবো না যাতে আমার মেয়ে কষ্ট পায়। যে আমি যদি ওকে ছেড়ে চলে যাই বাপের বাড়িতে, ও শুনতে পেলে ও তখন বলবে মা তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ওর তো মনে কষ্ট হবে গাইস। সেই কষ্টটা আমি দিতে চাই না, কারণ আমি চাই আমার মেয়ে সবসময় ভালো থাকুক। শুধু আমার মেয়ে বলবো না গাইস, আমাদের পৃথিবীতে যত মায়েরা আছে তাদের সন্তানরা যেন ভালো থাকে, সবাই নিজের মতন করে যেন মানুষ করতে পারে তাদের সন্তানকে। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করব যে ঈশ্বর, যে এইসব মায়েরা এরকম কষ্ট করে তাদের সন্তানকে মানুষ করছে, তাদেরকে একটু শক্তি দাও ঈশ্বর। আমি বুঝি কতটা কষ্ট, আর আমি এটাও বুঝি যে ডিভোর্সি মানে কতটা কষ্ট, বাট আমি বুঝি যে ডিভোর্স হলে তাদের কতটা স্যাক্রিফাইস করে চলতে হয়। কারণ আমাকে অনেক কটু কথা শুনতে হয়, অনেক কষ্ট পেতে হয়, অনেকে অনেক কিছু কথা বলে, বাট যত ভালো হয়ে চলবেন তত আপনাকে আরও পেয়ে বসবে। তবে একটা কথা কী জানেন তো গাইস, সমাজ কিন্তু খারাপ নয়, জায়গা কিন্তু খারাপ নয়, খারাপ হচ্ছে আমরা, তোমরা, আমরা মানুষরাই খারাপ। আমরা মানুষরাই জায়গাকে খারাপ করছি, আমরা মানুষরাই জায়গাকে থুতু ফেলে নোংরা করছি। আচ্ছা, এটা হতে পারে না আমরা সবাই যদি মিলেমিশে থাকি,
কাউকে যদি নোংরাভাবে না দেখি, কোনো জায়গায় যদি থুতু না ফেলে, যদি পরিষ্কার রাখি কোনো জায়গায়, কেন পারি না গাইস আমরা এগুলো করতে? কেন আমাদের সমাজটাকে এত খারাপ হয়ে যাচ্ছে? জানি না গাইস কেন এগুলো হয়। পারছি না আর। গতকাল রাত্রে থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, ভীষণভাবে লুজ মোশন হচ্ছে, প্লাস বমি করেছি, গলায় আঙুল ঢুকিয়ে বমি করেছি, এতটাই শরীর খারাপ, গ্যাস হয়ে গেছে। মেয়ের জন্য টেনশন করছি শুধু। আমি না গাইস মাঝে মাঝে আমি শুধু বসে বসে ভাবি যে আমার মেয়েরই এত শরীর খারাপ, ওই শরীর খারাপগুলো তো আমাকে দিতে পারতো গাইস, তাহলে কষ্টটা আমার হতো, আমার মেয়ে তো ভালো থাকতো। কেন জানি না আমার মেয়েকে এত কষ্ট পেতে হচ্ছে ছোটো থেকে। ডাক্তারও পর্যন্ত ফেল হয়ে গেছে, ডাক্তার বলছে এত ছোট বাচ্চার থাইরয়েড, ইউরিক অ্যাসিড, সিস্ট হয়েছে, মানে কোনোটাই বাদ থাকলো না। আরও আমি জানি না গাইস আমার মেয়ের কপালে কী লেখা আছে। বাট একটা কথা বলবো, আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন, নাহলে আমি মেয়েকে মানুষ করতে পারবো না। আমার যত শখের জিনিস ছিল গোল্ড, আমি সব কটা ব্যাংকে লোন করে ফেলেছি এই সংসারের পিছনে। আমি আমার শখ নিয়ে ভাবি না, বাঁচতে হয় তাই বাঁচছি, নুন ভাত খেয়ে হলেও বাঁচছি। বাবা ঘুম পড়ে আছে। মা তুমি ভালো থেকো। আর দাঁড়াও গো, সবাই আমাকে সে চলে যাচ্ছে। কই জঙ্গলে যাচ্ছি ঝোপঝাড়ে। আমিও যাব, ভিডিও তো করছি, সামনে যাব। ইস রিলস করছে। আজকে ভালো দেখেই কাটছি। গোড়া থেকে কেটে নিলে একটা পাতা দুটো হয়ে যাবে। না লাগবে না, এখান থেকে অনেক বেরোবে। দেখ এখানে আছে 5টা, কম পড়বে। এই কেমন আছে পিসি? বারমা ধরো তো, এটা এভাবে করে ধরো। এটা ধরো ছোট ধরো। কত বড় দেখেছো ভাই? না না, আমার জিনিস নষ্ট করতে একদম ভালো লাগে না। একটা নয়, দুটো বেরোবে। না না, কলা পাতা খাবার মজাটাই আলাদা। আরামসে হয়ে গেছে, আর একটাই নেই।
একদম ভালো লাগে না। না না, কোনো সময় এই হাতে ব্যান্ড পরি, কোনো সময় ঘড়ি পরি। জামাই ঘরটা ঠিক করতে হবে মনে হয়। এখন দেরি আছে অনেক, এখনো 15 বছর। 30 বছরে দিয়ে দেবে। হ্যাঁ, সেটা তোমার মেয়ের উপর ডিপেন্ড করবে, তোমার উপর না। মেয়েও বলে দিয়েছে, তাহলে ভালো। মেয়ে নিজে বুকে হাতে বলেছে। বুকে হাত দিয়ে বলি, তখন বুক থেকে আবার কি হয়ে যায় মনে। ও বুঝবে বাকিটা ওর উপরে, তাই না? তোদের খেতে যাবো না, আমি নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, যাওয়াটা যাই, সময় পাইনি। যা রিলসটা হলো না বলো। ধরো ধরো ধরো। মাসি হবে তো মা? মাসি কই রাখ দিচ্ছে। ও মাসি ধরতে বলছে। ও সব ভিডিও আছে, কলা পাত্রকে ধুয়ে তো সব ভিডিও হয়ে দিবে। আবার বলবি দেখো দেখো কলা পাতা একদম ধরছে। আরে ধরে রাখতে পারছো, হাওয়াতে উড়ে যাচ্ছে, কি বলবো। ও জুতার ফিতা। ফিতে ছেড়ে গেছে? হ্যাঁ, এটা বড় না, খুলে যাচ্ছে। তোকে তো আজকে দে, এটা আমার মার জুতা। দেখছি আমাকে দে। ওই রাস্তায় এসে মা টুপা কলা পাতা পাচ্ছি গাছি। তো দেখুন গাইস, আমার মা খাচ্ছে। ইনি হচ্ছে আমার মা, যে মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে, আমাদের প্রতিটা ভাই বোনকে মানুষ করেছে। আমার যখন 11 বছর বয়স তখন বাবা মারা গেছে। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। এমনও দিন গেছে আমরা দিনের পর দিন ভাত খেতে পাইনি। আমার ভালো মতন মনে আছে, আমার মা আলু সিদ্ধ করে ধনে বাটা দিয়ে ঝোল করে দিত, আমরা দিনের পর দিন ওই তরকারি খেয়ে থেকেছি। আমাদের বাপের বাড়ি পাড়া একটা জমিদার বাড়ি ছিল, তার বাড়িতে যত চাষের লোক খেত, সেই ভাতের মার যে হতো, সেই মার আমরা সব লাইন দিয়ে বসে যেতাম। সেই মার নিয়ে এসে খেয়ে আমরা মানুষ হয়েছি। আমার এটাও মনে আছে, আমরা যখন পড়াশোনা করতাম, হয় না গাইস যে এই ক্লাস থেকে ওই ক্লাসে উঠছে, সেই ক্লাসের বইগুলোকে আমরা নিয়ে আসতাম, নিয়ে এসে সেই বইগুলো দিয়ে পড়াশোনা করেছি।
এমনও মনে আছে আমার বাবা, যখন আমার বাবা ছিল, বাঁশকে সরু সরু করে ছিলে দিত ব্লেড দিয়ে, তারপরে দুয়াত কালি দিয়ে আমরা খাতায় লিখতাম। এমনও কষ্ট করে আমরা দিনের পর দিন মানুষ হয়েছি। বাবা তারপরে মারা যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, চলে আসি লোকের বাড়িতে কাজ করতে, ঘর মোছা, বাসন মাজা, কাছা, এমনকি কাজের বাড়িতেও মার খেয়েছি আমি। আমি চা করেছিলাম, মেদিনীপুরে একটা বাড়িতে কাজে ছিলাম, আমার হাত থেকে একটা কাপ পড়ে ভেঙে যায়, তারপরে আমাকে ছ্যাঁকা দিয়েছে। এখনও সেই ছ্যাঁকার দাগটা আমার থেকে গেছে গাইস, মানে ওঠেনি। আমি জীবনে প্রচণ্ড কষ্ট পেয়েছি, সেই কষ্টটা আমার মনে আছে বলে আজকে আমি আজীবন আমার মেয়ের সাথে আমি ঢাল হয়ে থাকবো। আমি মেয়েকে বলেছি যে তোমার বাবা নেই তো কী আছে, তোমার মা বেঁচে আছে, তোমার মা তোমাকে সব কিছুতে সাহায্য করবে। হ্যাঁ গাইস, আমি সব কিছুতে আমার মেয়েকে সাহায্য করব। অনেক কষ্ট করে আমি মেয়েকে মানুষ করছি, অনেক কষ্ট করে। অনেক কথা আছে যেগুলো আমি শেয়ার করিনি। আমাকে অনেকে বলেছে দিনের পর দিন যে টুম্পা, তুমি তোমার মেয়েকে কেন ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে নিয়ে আসো, তো বাচ্চা মানুষ, ঘরের মধ্যে যদি কিছু হয়ে যায়। কিন্তু গাইস, ও তো মেয়ে সন্তান, আশেপাশের লোকজন ভীষণ খারাপ, ঘরের মধ্যে এই কারণে আমি তালা লাগিয়ে যেতাম যাতে ও বাইরে বেরোতে পারতো না, যাতে ওকে লোকে টাচ করতে পারবে না, তাহলে কি আমার মেয়ে সেফটির মধ্যে থাকবে, এই ভয়ে আমি ওকে বাড়ির মধ্যে তালা লাগিয়ে যেতাম। আর আমি 9টা 10টা বাড়িতে রান্না কাজ করতাম, ঘর ভাড়া, তখন মেয়ে প্রাইভেটে পড়তো, প্রচুর খরচা ছিল গাইস। মেয়েকে যে দেখতো, যে স্কুলে নিয়ে যেত, তার টাকা, রিক্সা ভাড়া, প্লাস আমি গাড়ি ভাড়া করে যেতাম আসতাম কাজে, ঘর ভাড়া, প্রতি সপ্তাহে মেয়ের প্রজেক্টে কাজ, স্কুল খরচা, মানে টিউশন খরচা, আমি ফেল হয়ে যেতাম গাইস। মা মেয়ে দুজনে খাওয়া খরচা, প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ডভাবে কষ্ট করেছি, আরও করব। প্লাস আমি জানি না আমার কপালে কী আছে, আমি কিছুই জানি না। শুধু একটা কথা আমি ঈশ্বরকে বলবো, ঈশ্বর আমার মেয়েকে সুস্থ রেখো। আমি আর পাচ্ছি না, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন কি মেডিকেলে খরচা প্রচণ্ডভাবে অতিরিক্ত, যেটা আমি কিছুতেই সামলে উঠতে পারছি না। বাট এইভাবে করলে তো আমি কী করে ম্যানেজ করব। বাইরে যাওয়ার জন্য প্ল্যানিং ছিল কাজে, কিন্তু মেয়ের যেহেতু খুব শরীর খারাপ যাচ্ছে, তাই বাইরেও যেতে পারবো না, কিছুতেই বাইরে যেতে পারবো না। কারণ অনেক দিল্লি তো এখানটা নয় বলুন, অনেকটা দূর। আর আমার মেয়ে দুমদাম করে শরীর খারাপ হচ্ছে, ডাক্তারও নিজেও বারণ করেছে যে আপনি ছাড়া আপনার মেয়ের কেউ নেই। এইভাবেই চলছে। তো দেখুন, পিসির বাড়িতে রান্না কমপ্লিট, সবাই খেতে বসে গেছে গাইস। টাটা।